এপ্রিল মে জুলাই আসে সেকেন্ড সেমিস্টার আমার কাছে শীট আছে সেকেন্ড সেমিস্টার যেটার মধ্যে আছে টপিক তো ম্যাডাম দেওয়াই ছিল। হ্যাঁ চেক করবেন বোর্ডটা ভালো করে অ্যাডজাস্ট করতে দেখেন বডি আছে ওয়ালাইকুম আসসালাম কী খবর কেমন আছেন এই তো ভালো আপনারা সবাই আপনাদের সাথে মানে এর আগে ক্লাস হয় না এমন না এই ফার্স্ট ক্লাস আচ্ছা কী কোর্স আপনাদের প্যারামেডিক্যাল প্যারামেডিক্যাল আচ্ছা আপনার সাথে হয়েছে কিন্তু ওই যে অফলাইনে যারা আছে ওদের সাথে আমার ঠিক আছে আপনি মনে হয় কি মালয়েশিয়া না সৌদি আরব থাকেন হ্যাঁ আচ্ছা তো আচ্ছা যারা অফলাইনে আছেন তার আপনাদের পরিচয় দেন যেহেতু ক্লাস আপনাদের সাথে আমার ফার্স্ট আছে এক বছরের প্যারামেডিক্যাল কোর্স। আমার নাম নিশা, ক্যারিগঞ্জ বাসা। কোথায় ক্যারিগঞ্জ। কেরানীগঞ্জ থেকে আসছেন আহারে আচ্ছা এখন কী করছেন এখন মাস্টার্স ফাইনাল ইয়ার। কেরানীগঞ্জ কোথায় বাসা ক্যারিগঞ্জ রামেরকাতা। আপনি আমার এটা আছে সুতরাং প্যারামেডিক্যাল কোর্স প্রফেশনাল লয়ার মহারাষ্ট্র প্যারামেডিক্যাল। কেরানীগঞ্জে লয়ার থেকে ওটা এদিকে আসা আসলাম অবশ্যই আমি কী করবো বিকেলবেলা আর আমি এটা করতে চাচ্ছি না বলে মানুষ করবে না ওইটা ছেড়ে দিয়ে এই পেশাটা করছি প্ল্যান কি কী করার ইচ্ছা আমি সেটা ঠিক আছে তাহলে আমরা শুরু করি আচ্ছা আমার পরিচয় তো দেওয়া হয় না এটা আমার পরিচয় দিচ্ছি পড়াচ্ছি না ম্যাডাম আপনি নাম্বারটা দেন, ফোন নাম্বারটা। আচ্ছা আমার সাথে যদি প্রয়োজন হয় তখন আপনারা অফিসে কন্ট্যাক্ট করবেন ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো ঠিক আছে আমরা শুরু করি তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম ঠিক না কার্ডিওভাস্কুলার সিস্টেম কি এর আগে আপনাদের হয়েছে হয়েছে কতটুকু পর্যন্ত হয়েছে 36 পর্যন্ত বসে 36 পর্যন্ত হয়ে গেছে আপনারা কার্ডিওভাস্কুলার সিস্টেম বের করেন কার্ডিওভাস্কুলার ও আচ্ছা হ্যাঁ 36 পর্যন্ত হচ্ছে আচ্ছা হার্টের কয়টা চেম্বার থাকে ট্যাকিকার্ডিয়া কাকে বলে ট্যাকিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া ব্রাডিকার্ডিয়া জি কত বেশি হলে জি না অ্যারিথমিয়া কাকে বলে 36 পর্যন্ত পড়ানো হয়েছে আপনি কি 36 থেকে শুরু হবে নাকি 37 শুরু
35 পর্যন্ত হয়েছে। আচ্ছা, পালস কাকে বলে? নর্মাল পালস রেট কত? নর্মাল পার্সেল 72। এটা একটা রেঞ্জ আছে, রেঞ্জটা কত? রয়েছে 60 থেকে 100%, 62 পর্যন্ত। 60 থেকে 100 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা পালসটা কি, এটা আমাদের স্বাভাবিক একটা হার্টের যে বিট করে সেটা যখন আটানিতে আমরা দেখি একটা ওয়েভ পাই, একটা ঢেউ পাই, এটাই পালস, ঠিক না? তো এখন এই পালস আমরা যেটা বলতেছি 60 থেকে কত 100, এটা অনেক বই দেওয়া থাকে যে 60 থেকে 100 না বলে বলে যে 60 থেকে আপনার 90 বলে থাকে, ঠিক আছে? যে বইয়ে যেটা ধরে সমস্যা নেই। তো এখন দেখি আমরা অ্যারিথমিয়া। জি বলেন। হ্যাঁ, 60 থেকে কোনো কোনো বইয়ে আছে 60 থেকে 90 স্বাভাবিক, কিছু কিছু বইয়ে আছে 60 থেকে 100 স্বাভাবিক, ঠিক আছে? 60-এর কম হলে সেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া, আর যদি 100-র বেশি হয়ে যায় তখন আমরা সেটাকে বলি ট্যাকিকার্ডিয়া। 60-এর কমও ভালো না, 100-এর বেশিও ভালো না, ঠিক আছে? এখন আমরা দেখি যে অ্যারিথমিয়া কাকে বলে, ডিফাইন ট্যাকিকার্ডিয়া, ডিফাইন ব্র্যাডিকার্ডিয়া। এই যে ট্যাকিকার্ডিয়া কি, এটা আমি বলে ফেলছি যে আমাদের নর্মাল পালস রেট, যেটা পালস রেট আমার সেটাই হার্ট রেট, সেটা তো আমরা জানি, ঠিক আছে? তাহলে আমরা এটাও বলতে পারি যে পালস রেট বা হার্ট রেট যখন 100-র বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা ট্যাকিকার্ডিয়া বলি, আর এটা কখনোই ভালো না, খারাপ। আবার পালস রেট বা হার্ট রেট যদি 60-এর কম হয়ে যায় সেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে? তো একটা পেশেন্ট যদি আপনার কাছে এরকম আসে যে তার পালস রেট 60-এর কম, তাহলে অবশ্যই সে কী করতে হবে, ব্লাড প্রেশারটা চেক করে দেখতে হবে যে ব্লাড প্রেশারটা কী অবস্থায় আছে। আবার একটা পেশেন্ট পালস রেট 100-র বেশি, অবশ্যই ব্লাড প্রেশারটা চেক করে দেখতে হবে। একটা পেশেন্ট যদি শকে চলে যায়, দেখা গেছে কোনো কারণে পানি কমে গেছে, পানি শূন্যতা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে, বা কোনো একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট তাড়াতাড়ি করে আপনার কাছে আসছে, তখন আপনি কি করবেন, অবশ্যই দেখবেন যে পালস রেটটা হয়তো বেড়ে গেছে। তারপর পালস রেটের সাথে আপনি নিজের পালস যখন দেখবেন তখন বুঝবেন যে এই পালসের ভলিউমটা কীরকম, মানে এটা কি স্বাভাবিক আছে, মানে আপনি যে আঙ্গুলের চাপ দিচ্ছে এটা কি আপনি স্বাভাবিক নিয়মে দিচ্ছে নাকি অনেক কম দিচ্ছে। অনেক কম যদি দেয় তখন বুঝতে হবে ওর শরীরে রক্ত কম আছে বা পানি শূন্যতা হচ্ছে, ঠিক আছে? আবার যদি অনেক বেশি বেড়ে যায়, অ্যাকচুয়ালি বাড়লে আমরা ওটা নিয়ে অরিগ হই, কিন্তু ভলিউমটা যদি বেশি হয় কিনা এটা নিয়ে এতটা টেনশনের কিছু নাই, ঠিক আছে? ম্যাডাম কমে গেলে কি অজ্ঞান হয়ে যায়? হ্যাঁ, কমে গেলে অজ্ঞান হয়ে যেতে পারে, বেশি হলেও অজ্ঞান হয়ে যেতে পারে, দুটাতেই হয়ে যেতে পারে, দুটাই খারাপ। মানে কমে যাওয়া মানে কি, আপনার হার্ট যতটুকু কাজ করার দরকার ছিল তার চাইতে কম করতেছে। হার্ট কম কাজ করা মানে কি, আপনার শরীরের যে অর্গানগুলো যতটুকু রক্ত সাপ্লাই দরকার ততটুকু রক্ত সাপ্লাই হচ্ছে না, ঠিক আছে? আবার যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কি হয়, আপনি স্বাভাবিক নিয়মে আপনি একটা বেশি হবে। হ্যাঁ, স্বাভাবিক নিয়মে মনে করেন যে আপনার একটা একটা জগে পানি ভরতে সময় লাগে 5 মিনিট, ঠিক আছে? এখন এই জগটা আপনি তাড়াতাড়ি করে 2 মিনিটে যদি ভরতে যান তখন কি হবে, হয় জগটা আপনি ঠিকমতো ভরতে পারবেন না, না হলে কী হবে, অস্বাভাবিকভাবে পানি দিকে দিকে ছড়াই যাবে। তো হার্টের ক্ষেত্রেও কী হবে, স্বাভাবিকের চেয়ে যখন বেড়ে যাবে হার্টে কী হয়, সারা শরীর থেকে রক্ত আসে, রক্ত এসে সম্পূর্ণ ভর্তি হয়, তারপর তো হার্ট পাম্প করে, ঠিক না? তো দেখা গেছে যে নিয়মে পাম্প করা তার আগেই যদি পাম্প করে ফেলে তার মানে কি, ভর্তি হওয়ার আগেই পাম্প করতেছে, তাহলেও শরীরে রক্ত সাপ্লাই কী হবে, অবশ্যই কমে যাবে। আর আমাদের রক্তের মাধ্যমে কি হয়, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বলেন, যে কোনো নিউট্রিশন বলেন, যা কিছু সব কিছু আমাদের রক্তের মাধ্যমেই সারা শরীরে যায়, ঠিক আছে? এই জন্য রক্ত সাপ্লাইটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। রক্ত সাপ্লাই যদি একদম নাই হয়ে যায় কী কী হতে পারে, ব্রেন নষ্ট হয়ে যেতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে, হার্ট নিজেই ফেল করতে পারে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? এই জন্য অবশ্যই সবসময় এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন অ্যারিথমিয়া কি। অ্যারিথমিয়া হচ্ছে আপনাদের এখানে কি দেওয়া আছে, অ্যাবনর্মালিটি অফ হার্ট রিদম ইজ কল্ড অ্যারিথমিয়া। এখন দেখেন
এই যে হার্ট একটা স্বাভাবিক নিয়মে বিট করতেছে, ঠিক আছে, স্বাভাবিক নিয়মে একটা বিট করতেছে। তো এখন দেখলেন যে আপনি নিজের পালসটা দেখতেছেন একটা স্বাভাবিক নিয়মে একটা নির্দিষ্ট সময় পর পর আপনি একটা করে পালস পাচ্ছেন। এখন কোনো কারণে দেখা গেল যে আপনি এই হার্টটা কি করতেছে, তাড়াতাড়ি করে 4-5 বার বিট করলো, তারপরে অনেকক্ষণ একটা বিট নেই, ঠিক আছে, তারপরে অনেক পরে দেখলে আর একটা বিট করতেছে, অথবা মানে আপনি যে বিট করতেছে এটা অস্বাভাবিকভাবে, ইররেগুলারভাবে, স্বাভাবিক নিয়মে নয়, এলোমেলোভাবে করতেছে, ঠিক আছে। এটাকে আমরা বলি হার্টের অ্যারিথমিয়া। এটা হলো অবশ্যই অনেক বেশি খারাপ, কারণ যে কোনো মুহূর্তে হার্টটা আপনি কী হতে পারে, ফেল হয়ে যেতে পারে, ঠিক আছে, এই জন্য এটাও খারাপ। তারপরে দেখেন হার্ট রেট কাকে বলে, স্ট্রোক ভলিউম। আচ্ছা, এটা আপনাদের স্ট্রোক ভলিউম পড়ানো হয়ে গেছে না? স্ট্রোক ভলিউম পড়ানো হয় না? এখানে কি বলছে, হার্ট রেট অ্যান্ড স্ট্রোক ভলিউম অফ মিস্টার খালেদ আর 75 মিনিট এবং 70 ml রেসপেক্টিভলি ডিটারমাইন হিজ কার্ডিয়াক আউটপুট। এখন দেখেন আমরা নর্মাল হার্ট রেট কত জানি, যদি একটা মানুষের হার্ট রেট 65 বা 70 হয় সেটাও নর্মাল, 80 হলেও নর্মাল, 82 হোক, 85 হোক, 90 হোক, সবই নর্মাল, ঠিক না? তো এখন হার্ট রেট এখানে কি বলছে, এখানে যেটা দেওয়া আছে 75, তার মানে স্বাভাবিক। আর স্ট্রোক ভলিউমটা হচ্ছে আপনার, আমাদের হার্টের 4টা চেম্বার না, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। তো অ্যাট্রিয়ামে কি হয়, ব্লাড আসে, ঠিক না, একদিক থেকে কি হয়, লেফট অ্যাট্রিয়ামে কোত্থেকে ব্লাড আসে, শরীর থেকে না, লেফট অ্যাট্রিয়ামে আসে, বলেন আপনি ঠিক বলছেন, অনলাইনে ঠিক বলছেন, অফলাইনটা ভুল বলছেন। রাইট অ্যাট্রিয়ামে আসে সম্পূর্ণ শরীর থেকে, আর লেফট অ্যাট্রিয়ামে আসে কোত্থেকে, ফুসফুস থেকে, ঠিক আছে। আর ব্লাড আবার কি হয়, ভেন্ট্রিকল থেকে, কোন ভেন্ট্রিকল থেকে সারা শরীরে যায়, লেফট ভেন্ট্রিকল থেকে সারা শরীরে যায়, আর রাইট ভেন্ট্রিকল থেকে কই যায়, ফুসফুসে যায়, ঠিক আছে। তাহলে এই ব্লাড সাপ্লাইটা আপনাদের একদম বলার সাথে সাথে মাথায় ভেসে উঠতে হবে, ছবিটার সাথে সাথে আপনাদের ভেসে উঠতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন এই যে স্ট্রোক ভলিউম, ভেন্ট্রিকলে যখন একবার পাম্প করে, ভেন্ট্রিকলের পাম্প করা বা অ্যাট্রিয়ার পাম্প করাকে আমরা কি বলি, সিস্টোল না ডায়াস্টোল, সিস্টোল। তো যখন একটা ভেন্ট্রিকল চাপ দিবে, যখন সিস্টোল হবে, তখন ভেন্ট্রিকল থেকে 70 ml ব্লাড এক চাপে বা একটা পাম্পে বের হয়ে যায়, এটাকে আমরা বলি স্ট্রোক ভলিউম, ঠিক আছে। তাহলে আমরা দেখেন একটা মানুষের যদি আমরা স্ট্রোক ভলিউম কি বললাম, হার্ট একবার বিট করে বা একবার পাম্প করে যতটুকু ব্লাড চলে যায়, এটাকে বলি স্ট্রোক ভলিউম। আর পালস রেটটা কি, যে 1 মিনিটে হার্ট কতবার কাজ করতেছে, সেটা হচ্ছে আমার কি, পালস রেট। এখন আমরা যখন কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক মানে কি, হার্টের আউটপুট মানে বের হওয়া, ঠিক আছে। হার্ট থেকে যে ব্লাডটা বের হচ্ছে, প্রতি মিনিটে হার্ট থেকে যে ব্লাডটা বের হয় তাকে আমরা বলি কার্ডিয়াক আউটপুট। তাহলে আমি কি বলছি, প্রতি মিনিটে, ঠিক না। এখন যদি প্রতি মিনিটে আমি বলতে যাই, তাহলে আমার কি করতে হবে, একবার বিট করলে কতটুকু যায়, 2 বার, তাহলে 1 মিনিটে কয়বার বিট করতেছে সেটা যদি যোগ করে ফেলে, ঠিক না, তাহলে আমার কি বের হয়ে যাবে যে কতটুকু যাচ্ছে। তাহলে আমার এখানে কি বলছে দেখেন, একবারে যাচ্ছে 70 ml, আবার 1 মিনিটে কয়বার বিট করতেছে, 75 বার বিট করতেছে। তাহলে এখন যদি 75 দিয়ে 70কে গুণ করি, তাহলে আমার 1 মিনিটে কতটুকু হার্ট থেকে আউট হচ্ছে, কার্ডিয়াক আউটপুট কতটুকু, সেটা আমরা বুঝতে পারবো।
এটা কি ক্লিয়ার হয়েছে? অনলাইনে আপনি বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন কার্ডিয়াক আউটপুট সমান কি বললাম আমরা? কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুট, ঠিক আছে। তাহলে 1 মিনিটে কয়বার বিট করতেছে আমার? 75 বার। ফার্স্টে কি হার্ট রেট গুণ স্ট্রোক ভলিউম, STROK স্ট্রোক ভলিউম, ঠিক আছে। তাহলে এখানে হার্ট রেট কত দেওয়া আছে? 75। আর একটা বিটে বা একটা স্ট্রোকে বা একটা পাম্পে কতটুকু যাচ্ছে এখানে? 70 ml। তাহলে এগুলো আমরা গুণ করে দেব, ঠিক না? কত হয় গুণ করলে জানেন তো? 5250। ম্যাডাম এখানে দেওয়া আছে। আচ্ছা এখানে তো দেওয়া আছে, তাহলে 5250 ml পার মিনিট, ঠিক আছে। তাহলে ml থেকে আমরা এখন লিটারে নিয়ে আসি, ঠিক না? 1000 ml সমান 1 লিটার। তাহলে এখানে 5250, তার মানে 5.5 কি লিটার পার মিনিট, ঠিক আছে। তাহলে কার্ডিয়াক আউটপুট আমাদের 1 মিনিটে কত হলো? 5.25 লিটার পার মিনিট। এটা নরমাল, ঠিক আছে। এই যে ভ্যালুটা আসছে এটা একটা নরমাল। এগুলো দিয়ে আপনাদের পরীক্ষাতে অঙ্ক আসবে। এখানে দেখা গেল যে আপনার আরেকজনের নাম দিয়ে স্ট্রোক ভলিউম হয়তো দিয়ে দিল আপনার 70 জায়গায় 75 দিয়ে দিল, 100 আসলে হয় না, 75 বা 65 এরকম দিয়ে দিল। হার্ট রেট হয়তো বা দিয়ে দিল 80 85, ঠিক আছে, বা 90, তখন আপনাকে এটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেছে তো? আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, মেনশন দি ক্যালকুলেশন অফ টাইম রিকোয়ার্ড ফর এ সিঙ্গেল কার্ডিয়াক সাইকেল। এখন দেখেন একটা সিঙ্গেল কার্ডিয়াক সাইকেল বলতে আমরা কি বুঝি? হার্টের চক্র। হ্যাঁ বলেন, কার্ডিয়াক সাইকেল বলতে কি বুঝি? হার্টের কি? তাহলে আমাদের হার্টটা অ্যাকচুয়ালি আপনাদের ফার্স্ট কে ক্লাস দিয়েছে এটা? ম্যাডাম। আচ্ছা, তাহলে আমাদের কার্ডিয়াক সাইকেল বলতে কি বোঝায়? আপনার একটা সাইকেল মানে কি, যে কোনো একটা জিনিস যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় তখন সেটাকে আমরা একটা সাইকেল বলি, ঠিক না? এখন দেখেন হার্ট একবার কি করবে? সংকুচিত হবে বা সিস্টোল হবে, একবার প্রসারিত হবে, তারপর কি হবে? সারা শরীরে ব্লাড যাবে, আবার সেই ব্লাডটা হার্টে আসবে, ঠিক না? হার্ট থেকে বের হবে, সারা শরীরে যাবে, ফুসফুসে যাবে, ফুসফুস থেকে আবার কি হবে? হার্টে আসবে, হার্ট থেকে সারা শরীরে যাবে। এই যে সম্পূর্ণ ঘটনাটা যে হচ্ছে, এই সম্পূর্ণ ঘটনাকে আমরা একটা সাইকেল বলি, ঠিক আছে। আর এই একটা সাইকেল মানে কি? একটা সাইকেল যখনই হয় তখনই আমরা একটা করে কি পাই? হার্টবিট বা পালস পাই, ঠিক না? তাহলে দেখেন এখন কি বলছে যে কার্ডিয়াক আপনার সাইকেলটা ক্যালকুলেট করতে হবে। এখন কি বলছে? মনে করি নর্মাল হার্ট রেট 75 পার মিনিট, তাহলে 75 বার বিট দিতে সময় লাগে 60 সেকেন্ড, একবার দিতে কত লাগে? এখন দেখেন এই কথাটা আপনাদেরকে আমি বোঝাই। এখন 1 মিনিটে কয়বার বিট করতেছে? এটা আমাদের কত বললাম? 60 থেকে 90 বা 100 বার হচ্ছে নর্মাল, আর গড়ে আমরা 75 বা 72 ধরি। এখানে 75 ধরা আছে। তাহলে আমার কি 1 মিনিট মানে কি 60 সেকেন্ড। তাহলে আমার কি হলো? 75 বার বিট করতে সময় লাগে 60 সেকেন্ড। তাহলে 75 বার, ঠিক না? তাহলে আমার একবার মানে তো একটা সাইকেল, তাহলে একবার বিট করতে কতটুকু লাগবে? তাহলে কি করতে হবে? 60 সেকেন্ডকে 75 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত আসে? 0.8 সেকেন্ড, ঠিক না? এটা আমাদের কার্ডিয়াক সাইকেলের টাইম। তাহলে দেখেন এতগুলা কাজ করতে মাত্র কত লাগতেছে? 0.8 সেকেন্ড। অনেক কম সময় না? তাহলে এতগুলা কাজ হচ্ছে মাত্র 0.8 সেকেন্ড, ঠিক আছে। এই 0.8 সেকেন্ডের মধ্যে আমার কী কী হচ্ছে? সিস্টোল হচ্ছে, ডায়াস্টোল হচ্ছে,
বডিতে ব্লাড যাচ্ছে, লাংস থেকে ব্লাড যাচ্ছে, ঠিক আছে, অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে এটা আপনাদের কাছে ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমার বোর্ডে করে দেওয়ার দরকার আছে না এটা? না আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি অঙ্ক তো মুখস্থ করার কিছু না, বুঝতে হবে, ঠিক আছে। এখন এটা আপনি যে কোনো ভ্যালু দিতে পারেন। তারপরে কি বলছে, এখানে যদি আপনি 75 বার বিট না করে আপনার যদি 72 বার দিতেন, 70 বার দিতেন, সাইডটা ভাগ। ঠিক আছে। এখন মেনশন দি নর্মাল রেশিও অফ সিস্টোলিক, ডায়াস্টোলিক বিপি অ্যান্ড পালস প্রেশার। পালস প্রেশারটা কি? রক্তের ঢেউ। আপনাদের কি পড়ানো হয়েছে? সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার, পালস প্রেশার, মিন প্রেশার। তাহলে পালস প্রেশার বলতে আপনি ঢেউ বলতেছেন কেন? ম্যাডাম সিস্টোলিক থেকে ডায়াস্টোলিক বাদ দিলে যা থাকে সেটাই পালস প্রেশার। হ্যাঁ, আপনি এই কথা বলেন। তাহলে এখন দেখেন আপনি কি বলছে, যে মেনশন দি রেশিও অফ সিস্টোলিক, ডায়াস্টোলিক আর পালস প্রেশার। তাহলে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার কতটুকু জানি আমরা? সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি নাকি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেশি? কোনটা বেশি? সিস্টোলিক। সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি। এটা আমরা স্বাভাবিক নিয়মে কতটুকু 120 120। আর রেঞ্জ করে বললে কত? 110 যদি হয়, 110 থেকে 130। 130 হলেও নর্মাল, 135 হলেও নর্মাল, 139 হলেও, 139 যদি হয় নর্মাল, 140 হলেই তখন কি এটা আমার গ্রেড 1 হাইপারটেনশনে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন এই যে আমি রেঞ্জ বললাম কত, একটা এরকম 100 হয়ে স্বাভাবিক হতে পারে না? কেন বলে? এখন একটা মানুষ আসছে, আপনার হাইট তার 6 ফুট 2 ইঞ্চি, ঠিক আছে, তার ওজন হয়তো 100 কেজি, তার ব্লাড প্রেশার 135 বাই 80 85 হতেই পারে। আর একটা মানুষ আসছে, আপনার হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি বা 5 ফিট হাইট, ওজন হয়তো 40 কেজি, তার যদি 100 বাই 60 65 আসে সেটাও নর্মাল, ঠিক আছে। এই জন্য ব্লাড প্রেশারটা অ্যাকচুয়াল এরকমভাবে বলতে হয় না, এটা হচ্ছে আপেক্ষিক। তার বডি কনফিগারেশন কীরকম, কে কতটুকু মোটা, কতটুকু লম্বা, বডি সারফেস কতটুকু, এগুলোর উপর ডিপেন্ড করে হয়। এখন একটা ছোট বাচ্চা, তার কি, আমি তো তার 80 বাই 50 হতো তো, আর আমি নর্মাল একদম কোলের বাচ্চা, তার তো আমার হচ্ছে 75 বাই হচ্ছে আপনার 35 40ও নয়, ঠিক আছে। তো এটা ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন ভ্যারি করে। তো এখন আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে বা বলার সুবিধার্থে আমরা একটা গড় করে নিই। গড়টা কত? সিস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে 120 মিলিমিটার অফ মার্কারি। মিলিমিটার অফ মার্কারিটা কি? এটা হচ্ছে একটা একক। আমরা যেরকম কি করি, বাজার থেকে যখন কোনো কিছু কেনাকাটা করি, কিছু বলি হচ্ছে হয়তো 1 কেজি কিনছি, কিছু বলি 1 লিটার কিনছি। তো এরকম আমরা ব্লাড প্রেশারের ক্ষেত্রেও এরকমভাবে আমরা একটা একক দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখেন সিস্টোলিক ব্লাড প্রেশার কত? সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে আমার 120 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। তারপরে ডায়াস্টোলিক বিপি কত? 80 মিলিমিটার অফ মার্কারি। তারপরে পালস প্রেশার। পালস প্রেশার এটা বিয়োগ করতে হয়, তাহলে এটা থেকে এটা বিয়োগ যদি করে কত আসে? 40 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। এখন দেখেন 120 টু 80 টু কত? 40, ঠিক না? তাহলে আমরা এটাকে আমরা কি করব, ফার্স্টে শূন্য শূন্য আছে সবগুলো থেকে আমরা শূন্য কেটে দেব। তাহলে 4 দিয়ে যদি সবগুলো ভাগ করি কত হয় দেখেন? 4 এখানে 4, এখানে 4 দিয়ে যদি করি কত? এখানে কত হবে? 1 আসবে, এখানে 2, এখানে কত আসবে? 3। তাহলে আমরা বলতে পারি কি সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক বিপি ইনটু পালস প্রেশার। এটাকে তাহলে কত লিখব? 3
2:1 ঠিক আছে, তাহলে আমরা এরকম ভাবে বের করব। এখানে আপনি পরীক্ষার হলে কত থাকতে হবে, মানে 140 থাকতে পারে, এটা 90 দিতে পারে, এটা কি হতে পারে, তাহলে আপনি কি করতে হবে, ফার্স্টে এরকম ভাবে এসে ছোটবেলার আমরা যেভাবে ভাগ করবো সেরকম লসাগু করতে এরকম ভাবে বের করে দিতে হবে। ঠিক আছে, আমার কথা কি বোঝা যাচ্ছে, বুঝতেছেন? আচ্ছা, কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। তাহলে দেখেন এই যে এখানে কি বলছে, মেনশন দি নর্মাল এভারেজ বিপি অ্যাকর্ডিং টু সাম এজ। এই যে আমি যে কথাটা বললাম সেটা চলে আসছে। এই যে দেখেন এখন ব্লাড প্রেশার বয়সের সাথে ম্যান টু ম্যান আমি বললাম না ভ্যারি করে। এই যে দেখেন এখানে দেওয়া আছে। এখন কি এটা তো আসলে বোঝানোর কিছু না, এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক না? তারপর আমি একবার বলে যাই, নিওনেট মানে যে বাচ্চাটা কেবল জন্মগ্রহণ করছে নবজাতক, তার ক্ষেত্রে ব্লাড প্রেশার দেখেন কত দেওয়া আছে, 60/30 মিলিমিটার অফ মার্কারি। তার ক্ষেত্রে সেটা স্বাভাবিক। আপনাদের লেকচার শিটের আছে দেখেন 40 নম্বর কোশ্চেন, অনলাইনে বলতেছি 40 নম্বর কোশ্চেন। তারপরে দেখেন 3 ইয়ার্স ওল্ড চাইল্ড, 3 বছরের একটা বাচ্চা যদি আসে, তার আমি কি 100/60 মিলিমিটার অফ মার্কারি যদি পাই সেটা আমার স্বাভাবিক। ঠিক আছে, তারপর 20 বছরের একটা যদি পাই কি 120/80 স্বাভাবিক। 45 বছরে যদি পাই 145/90 আমার স্বাভাবিক। 70 বছরে একজন পাইলাম 170/95 কি নর্মাল, ঠিক না? তাহলে আমাদের এজের সাথে এটা অনেক কিছু ভ্যারি করতেছে। তারপরে কি বলছে দেখেন, মেনশন আমরা এতক্ষণ কি জানলাম, ব্লাড প্রেশার কার কোনটা নর্মাল। এখন ব্লাড প্রেশার যেহেতু আমরা নর্মাল জানি, তাহলে কি পালসটাও আমাদের জানা দরকার, ঠিক না? একটা জানলে তো আর একটা অবশ্যই জানতে হবে, কারণ আপনি যখন একটা পেশেন্ট দেখতে যাবেন কি করবেন, পালস দেখবেন, সাথে সাথে ব্লাড প্রেশার দেখবেন অবশ্যই। এমন কখনো হয় না যে ব্লাড প্রেশার দেখছেন পালস দেখবেন, হয়তো পালস দেখলাম আপনার কাছে বিপি নিয়ে আপনি মাপলেন না, সেটা আলাদা হবে, ঠিক আছে? কিন্তু নিয়ম কি, একটা মাপলে আর একটা অবশ্যই দেখতে হবে। বাচ্চাদের জন্য অনেক ছোট ছোট বিপি কাপ পাওয়া যায়, এই বড়গুলো দিয়ে আপনারা আবার বাচ্চাদের মাপতে চান, ঠিক আছে? এই বড়গুলো দিয়ে বাচ্চাদের পাওয়া যায় না, বাচ্চাদের এই এতটুকু চিকন চিকন এতটুকু বিপি কাপ পাওয়া যায়, ঠিক আছে? বাচ্চাদের এজ অনুযায়ী আমরা যখন কাজ করছি তখন অনেকগুলো, মানে আমরা যখন পেডি ওয়ার্ডে কাজ করতাম তখন 4-5 রকমের বিপি কাপ ছিল, বুঝছেন? এই এরকম চিকন থেকে শুরু করে এতটুকু। তারপর আমাদের অ্যাডাল্ট সাইজের কি এরকম মোটা হয় আর অনেক বড় হয়, ঠিক না? ওদেরগুলো এরকম চিকন এতটুকু, মানে দেখলেই ভালো লাগে। আর একটা আরেকটু বড়, আরেকটু, হ্যাঁ আরেকটু বড়, আরেকটু, এরকম 4-5টা এজ অনুযায়ী ছিল, ঠিক আছে? তো বয়সের সাথে সাথে কারণ একটা আমাদের যে বিপি কাপ সেটা বাচ্চার যদি লাগাতে যান গোটা হাতেই ইয়ে হয়ে যাবে, আর আপনি এটা লাগাতেই পারবেন না, ঠিক আছে? আর ওটা দিয়ে ইয়ে করবেন না, এটা জানলেন এই জন্য। তো এর আগ পর্যন্ত জানতেন না, কী করতেন, বাচ্চারাও আসলে আপনারা ওটা দিয়ে চেষ্টা করতেন, ঠিক আছে? ওটা দিয়ে চেষ্টা করে কোনো লাভ নেই। তো আসলে বাচ্চা কাচ্চা এগুলো ডিল করা তো অনেক ক্রিটিক্যাল ব্যাপার, এগুলো যদি এরকম খারাপ অবস্থা হয় বা বোঝেন, এগুলো ডাক্তারের কাছে রেফার করাটাই ভালো। সবসময় আপনারা নিজেরা সেফ জোনে থাকবেন, ঠিক আছে? সবসময় টাকার কথা চিন্তা করলে হবে না, যে জিনিসটা, কারণ এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি সরি বলতে পারা, আমি জানি না, আমি পারি না, এই কথার মতো মহৎ কথা কিছু নেই। আমি এখানে দাঁড়ায় আছি, আমি কি সব জানবো? কখনোই না। যে পৃথিবীর সবচেয়ে বেশি জ্ঞানী সেও অনেক কিছু আছে সে জানে না, ঠিক আছে? কারণ জানারও শেষ নেই, শেখারও শেষ নেই। আমি সব কিছু জানবো না, এটা খুবই স্বাভাবিক। আপনি দেখা গেছে, ঠিক আছে, আমি যতই MBBS করি, FCPS করি, হয়তো এমন কিছু আছে যেটা আপনি জানেন আমি জানি না, হতেই পারে এটা, ঠিক আছে? তারপরে দেখেন আমরা কি করলাম, পালস রেটের ক্ষেত্রে আসি। আমার যখন বোর্ড দরকার হবে আমি বোর্ডে দাঁড়াবো, হ্যাঁ? এখন তো আসলে এগুলো বলার এর জন্য কোনো কিছু এখন হার্ট রেট বা পালস রেট এটা বয়সের সাথে সাথে ভ্যারি করে। তো এই যে ভ্যারি করে দেখেন, এটা কি বলছে, নিওনেটের ক্ষেত্রে এটা কত বলা হয়েছে, নিওনেটের ক্ষেত্রে এটা বলা হয়েছে কত, 120 থেকে 160। তাহলে দেখেন আমরা ব্লাড প্রেশারের ক্ষেত্রে কি করলাম, বাচ্চাদের ব্লাড প্রেশার কম হয়, কিন্তু আপনার পালসের ক্ষেত্রে কি উল্টা, ঠিক না? বাচ্চাদের পালসটা
আমাদের চাইতে বেশি হয়, ঠিক আছে। তাহলে দেখেন নিওনেট বা একটা নবজাতক বাচ্চা, তার পালস রেট কত? 120 থেকে 160 হলে নর্মাল ধরতেছে, ঠিক না? তাহলে 120-এর যদি কমে যায় সেটাকে কি বলবো? বাচ্চাটা খারাপ হয়ে যাচ্ছে। বা একটা বাচ্চার যদি আপনি নবজাতক বাচ্চা যদি 100 পান, তখন আপনি বলতে পারেন বা 90 পান, খুশি হয়ে যাওয়ার কিছু নেই। আপনি যেহেতু জানেন এর আগ পর্যন্ত কি আপনি জানতেন যে হ্যাঁ আমার 90 আসছে 80 আসছে তো স্বাভাবিক আছে, আসলে কি স্বাভাবিক নেই। এগুলো আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ, হয়তো দেখা গেল একটা বাচ্চা আসছে, ডায়রিয়া হচ্ছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না, আপনার কাছে এসে বলতেই পারে দেখো তোমার বাচ্চাটা ঠিক আছে কিনা, ডাক্তারের কাছে নিতে হবে কিনা। আপনি পালসটা দেখে যদি কম বেশি হয় আপনি বলে দিতে পারেন না যে বাচ্চাটা ভালো নেই, তুমি ডাক্তার একটা শিশু বিশেষজ্ঞ বা একটা MBBS ডাক্তারের কাছে যাও, ঠিক না? এই এতটুকু যে বলে দিলেন এটাই তো অনেক বড়, ঠিক না? অনেকে বুঝবেই না যে আসলে দরকার কিনা। তো তারপরে দেখেন 3 বছরের যদি বাচ্চা হয় সেক্ষেত্রে কত বলছে? 100 থেকে 120। তারপরে 6 বছরের বাচ্চা হইলে তার কত? 80 থেকে 100। আর আমরা বড় যারা তাদেরটা তো আমরা জানি, ঠিক আছে। তারপরে দেখেন কি বলছে? মেনশন দি এভারেজ হার্ট রেট অ্যাকর্ডিং টু সাম এজ। এখন আমরা কি জানলাম? এতক্ষণ যেটা জানলাম আমরা একটা রেঞ্জ জানলাম যে এত থেকে এতর মধ্যে যদি হয় তাহলে সেটা আমাদের স্বাভাবিক। আর এখন আমরা কি জানবো? একটা ফিক্সড একটা গড় জানবো, ঠিক আছে। আসলে এই রেঞ্জগুলো মনে রাখা অনেকটা কঠিন। তো আপনি যদি একটা মনে রাখেন ওর সাথে আপনি 5, 10, 20 এদিক ওদিক করে রাখতে পারবেন। আপনি মনে করেন যে নিউনেটের জানলেন 140, এর সাথে আপনি কি করবেন? 140, এর সাথে 20 যোগ করবো, 20 বিয়োগ করবো, এটা সহজ, এটা মনে রাখা সহজ, ঠিক না? তাহলে গড়টা কত আমরা নিউটনের ক্ষেত্রে? 140। তারপরে 3 বছরের বাচ্চার ক্ষেত্রে কত? 110। তারপর 6 বছরের ক্ষেত্রে 90। আর আমরা যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে কত? 72। এখন দেখেন আমরা 43 নাম্বার কোশ্চেন আসি। ডিফাইন হার্ট অ্যাটাক অর কার্ডিয়াক অ্যারেস্ট। এখন দেখেন এখানে কি বলছে দেখেন, এই কথাটা আপনারা একবার রিডিং করেন নিজেরা, তারপর আমি বলতেছি। 43 নাম্বার অনলাইনে রিডিং করেন একবার। 43 একবার রিডিং করেন। হ্যাঁ হ্যাঁ আমি আছি, পড়া শেষ। ও আচ্ছা, হ্যাঁ 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 এই যে জি 43 নাম্বারটা পড়ানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখন হার্ট অ্যাটাক, এই যে আমরা হার্ট অ্যাটাকের বহুত মানুষ হয়, ঠিক না? অ্যাকচুয়ালি আমরা যেগুলো পাই সেগুলো হার্ট অ্যাটাক পাই না, সেগুলো আমরা হার্টে ব্লক পাই বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন পাই, সেটা আলাদা জিনিস। হার্ট অ্যাটাক বা হার্ট ফেল আলাদা জিনিস। তাহলে আমি কি বললাম? দুইটা কথা। একটা কি বললাম? তাহলে একটা বললাম কি আমি দেখেন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা এমআই। এই কথাটা অনেকেই বলে থাকে যে আমার এমআই হয়েছে, ঠিক আছে, এটা আলাদা জিনিস। আর হার্ট ফেইলিওর অথবা হার্ট অ্যাটাক। এটা সেম, ঠিক আছে, আর এটা আলাদা জিনিস। এটা যেহেতু আমাদের নাই তারপরেও আমি জাস্ট একবার আপনাদেরকে বলে নিই। আপনি দেখতে পাচ্ছেন তো লেখা না? আচ্ছা, এই যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটা বলা হয়েছে এটা হয় কি মায়োকার্ডিয়া, কথাটা আসছে হচ্ছে মায়োসাইট থেকে। মায়োসাইট মানে কি? আমাদের হার্টের কয়টা লেয়ার ছিল? চারটা। কেন চারটা? 3টা লেয়ার।
লেয়ার থাকে 3টা। কি কি? নাম মনে নেই। মনে নাই না। পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। অ্যাকচুয়ালি পেরিকার্ডিয়াম না এপিকার্ডিয়াম? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আর পেরিকার্ডিয়ামটা কি? এটা হার্টের কাভারিং বা পর্দা। একটা বলছি হার্টে, আপনি একটা জিনিস দেখেন, এই যে এই ওয়ালটা তৈরি হয়েছে, ফার্স্টে কি ভেতর থেকে তৈরি বা বাইরে থেকে? পর্দা না, এটা হচ্ছে ওয়াল। হার্টের ওয়ালটা তৈরি হচ্ছে 3টা লেয়ারে। এখন আপনি যে ঘরে আছেন, ঘরের ওয়ালটা চিন্তা করেন, প্রথমে কি একটা চুন বা ডিস্টেম্বার করা, তারপরে কি একটা সিমেন্টের লেয়ার, তারপরে একটা আপনার ইটের লেয়ার। কয়টা লেয়ার? 3টা লেয়ার, ঠিক না? তাহলে এগুলো হচ্ছে লেয়ার। তো এরকম হার্টের যে ওয়ালটা, যে দেওয়ালটা, সেটা তৈরি হয়েছে 3টা লেয়ারে। বাহির থেকে, বাইরে সবার বাইরেরটা কি? এপিকার্ডিয়াম, মাঝখানেরটা মায়োকার্ডিয়াম, আর ভেতরেরটা এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে? এর বাহিরে একটা আলাদা পর্দা। এটা কি? এই জানালার একটা পর্দা। আমি কি করেছি, একটা আমার শরীরের বাইরে একটা ড্রেস পরে আছে। তো এরকম হার্টের বাইরে একটা পাতলা পর্দা থাকে, এই পর্দাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ঠিক আছে? তাহলে হার্টের ওয়াল আর পর্দা এক জিনিস না। তাহলে হার্টের বাইরে যে আবরণটা থাকে, গোটা হার্টকে ঘিরে রাখে, সেটাকে বলে পেরিকার্ডিয়াম। আর হার্টের ওয়ালের লেয়ার হচ্ছে 3টা। অনলাইনে বুঝছেন মায়া? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি হার্টের লেয়ার কয়টা বললাম, অ্যাকচুয়ালি এগুলো আপনাদের পড়ানো হয়ে গেছে, আমি ডিটেলস যাচ্ছি না। তো এই যে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এই যে মায়োকার্ডিয়াম কথাটা আসছে মায়োসাইট থেকে। এই হার্টের ওয়ালের যদি কোনো সমস্যা হয়, হয়তো বা কী হয়, আপনার সবখানে আমাদের কি আছে, শরীরের সবখানে আমাদের ব্লাড সাপ্লাই আছে, রক্ত সাপ্লাই আছে, ঠিক না? হার্টেরও নিজস্ব একটা রক্ত সাপ্লাই আছে। সেটা কার মাধ্যমে হয়? কোন ধরনের সার্কুলেশন? আমাদের শরীরে যে সার্কুলেশনটা আছে, এটাকে কি বলে? এটাকে বলে সিস্টেমিক সার্কুলেশন। আমাদের শরীরে যে সার্কুলেশন বিভিন্ন সিস্টেমকে দিচ্ছে, এজন্য আমরা এটাকে বলি সিস্টেমিক সার্কুলেশন। আর হার্টে যে সার্কুলেশনটা আছে, সেটা শুধু হার্টকেই দেয়, এটাকে বলা হয় করোনারি সার্কুলেশন। ঠিক আছে? এই হার্টের যে সার্কুলেশনটা, যে আর্টারি আছে, ভেন আছে, মেইনলি আর্টারিগুলোতে যদি সমস্যা হয়, এই আমাদের ব্রেনে কি হয়, যদি ব্রেনে ব্লাড সাপ্লাই বা ব্লাড ভেসেল বা রক্তনালী ছিঁড়ে যায়, আমরা কি বলি? স্ট্রোক বলি। হার্টেও যদি এরকম নিজস্ব রক্তনালী ছিঁড়ে যায়, তখন ওই জায়গাতে রক্তক্ষরণ হয়। হার্টের ওই কোষগুলা কি হয়, যদি ওখানে ছিঁড়ে যায়, রক্ত ঠিক মতো পৌঁছাতে পারবে সবখানে? পারবে না। তখন হার্টের যে ওয়ালটা, যে দেওয়ালটা, সে কী হবে, ঠিক মতো কাজ করতে পারবে না। রক্ত পাচ্ছে না, তার মানে কি? খাবার পাচ্ছে না, সে মরে যাবে, পচে যাবে, এরকম একটা অবস্থা। তো এই অবস্থাটাকে বলি আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ইনফ্রাকশন মানে হচ্ছে এই কোষগুলো মরে গেছে। ঠিক আছে? কেন? ওই যে রক্ত সাপ্লাই পাচ্ছে না, এটা হচ্ছে আমাদের এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে পেশেন্টগুলো আসে বুকের ব্যথা নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে, বলবেন যে মানুষ বলে কি হার্ট ফেল করে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। আসলে ওগুলি কি হার্ট অ্যাটাক হয়, সেগুলো কি হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হার্টটা হয়তো বা সম্পূর্ণই বন্ধ হয়ে গেছে, অথবা এই এমআই হয়। বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো রুগীরা আসে এই এমআই নিয়ে আসে। কি হয়, তাদের যে রক্ত সাপ্লাইটা, এই মনে করেন এটা যদি একটা হার্ট চিন্তা করি, সাপোজ এটা যদি আমার একটা হার্ট হয়, এই হার্টের একটা রক্ত সাপ্লাই আছে, এরকম চারিদিকে এই রক্তের সাপ্লাই সাপোজ এখানে বন্ধ হয়ে গেল, এই জায়গাটা কি হবে, ঠিকমতো নিউট্রিশন পাবে না, এ কাজ করবে না। এই যখন অ্যাবনর্মাল কাজ করে, একসময় হার্টটা কি হবে, আলটিমেটলি উল্টাপাল্টা কাজ করবে, আস্তে আস্তে একবারে স্টপ হয়ে যাবে। ঠিক আছে? তখনই মানুষ মারা যাবে। ঠিক আছে? তাহলে এই যে হার্টের এই অবস্থাটাকে বললাম আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। হার্টটা যদি একবারে বন্ধ হয়ে যায়, সেটাকে আমরা বলি হার্ট অ্যারেস্ট। ঠিক আছে? বা কার্ডিয়াক অ্যারেস্ট এটা। তাহলে আমরা হার্ট অ্যারেস্টটা কিসের হতে পারে, এমআই বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের কারণেও হতে পারে, আবার হার্ট ফেইলিওরের কারণেও এটা হতে পারে। ঠিক আছে? এখন তাহলে এমআই কি সেটাও আমরা জানলাম।
আর অ্যারেস্ট বা স্টপ মানে কি? একবারে সে কাজ বন্ধ হয়ে চুপ হয়ে থাকে, তার মানে তখন আর বাঁচার কোনো ওয়ে নেই। ঠিক আছে, একটা ওয়ে আছে কি, ওই সময় যদি আপনি ইমিডিয়েটলি পেশেন্টকে সিপিআর দিতে পারেন, হসপিটালে সিসিউতে আইসিউতে নিয়ে যেতে পারেন, তখন হয়তো আমরা ট্রিটমেন্ট দিয়ে ভালো করব। ঠিক আছে, তবে সেটা আপনি 10, 15, 20, 25 মিনিটের মধ্যে যেতে হবে। কিন্তু আমাদের কি যে ট্রান্সপোর্ট ব্যবস্থা, আমাদের যে অবস্থা, হসপিটালে যাইতে যাইতে 4 ঘন্টা, আলটিমেটলি পেশেন্ট আর থাকে না। বাইরের দেশগুলোতে কি হয়, এমন সিস্টেম পেশেন্টের এরকম হবে, আপনি রাস্তায় রাস্তায় ওদের সিপিআর মেশিন থাকে, হয়েছে সাথে সাথে ওখানে রাস্তায় সিপিআর দিতে পারে, ওখানে আপনার ঝাড়ুদার থেকে শুরু করে সবাই সিপিআর দিতে পারে। ইংলিশ শেখানো আছে যে আছে কি খবর কালা কেমন আছে? সুন্দর লাগতেছে আপনার জামাটা সুন্দর। হ্যাঁ ঠিক আছে, পরে কথা বলবো নেক্সট ক্লাস নিয়ে। আমাকে অনেক দেখি হসপিটাল দিয়ে যায়, মুখ থেকে ফেনাটা বের হয়ে যায়। হ্যাঁ, এই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা স্ট্রোক, আমি বলি স্ট্রোক করা আর মায়োকার্ডিয়াল ইনফেকশন একই জিনিস। স্ট্রোকটা কি হয়, আপনার ব্রেনের যে কোষটা আছে, ঠিক আছে, সেখানে যে রক্ত সাপ্লাইটা আছে, আপনার রক্ত সাপ্লাই হয় কীভাবে, একটা এরকম একটা নালীর মাধ্যমে, ঠিক না, এই দিক দিয়ে রক্ত যায়। এই নালীটা কি হয়, কোনো কারণে বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আমরা এই যে এত মজার মজার ফাস্টফুড খাই, এত বেশি বেশি খাবার খাই, চর্বি খাই, এগুলো চর্বিগুলো যে এই হার্টের নালীগুলো চর্বি জমে যায়, জমতে জমতে একসময় ব্লক হয়ে যায়। ব্লক যখন হবে এই দিক দিয়ে কী হবে, রক্ত যেতে পারবে না, অথবা একটু জায়গা আছে, রক্ত আগের নিয়মে যেতে চাইলে ধাক্কা খাবে না, তো তখন সে চাপাচাপি করে যখন যেতে লাগবে তখন কী হবে, এই ওয়ালগুলো ফেটে যাবে, ফেটে যে রক্তটা এই নালী থেকে বাইরে চলে আসবে। এটা যদি ব্রেনে হয় তখনই আমরা স্ট্রোক বলি। ঠিক আছে, এটা এক ধরনের স্ট্রোক, আপনাদের যখন যদি স্ট্রোক করাতে হয় তখন করাবো। আর একটা আছে, ওটা আর এক ধরনের স্ট্রোক। তো এটা যদি আপনার হার্টে হয় তখন আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক আছে, তাহলে দেখেন এটার কারণে হার্ট অ্যারেস্ট আমরা জানি। এখন আমরা করবো কি, হার্ট ফেল। তাহলে যদি কোনো পেশেন্ট অ্যানজাইনা পেক্টোরিস, হ্যাঁ আসবো এটা আসবো। হ্যাঁ, এই যে আমাদের হার্টের যে ব্যথাটা করে, ঠিক আছে, আমরা মাথা ব্যথা করলে সেটাকে কি বলি, মাথা ব্যথাকে হেডেক বলি, নর্মালি হেডেক বলি। হেডেকের মধ্যে আবার আপনার বিভিন্ন ধরনের হেডেক আছে, মাইগ্রেন আছে, টেনশন হেডেক আছে, তারপরে থান্ডার ক্ল্যাপ হেডেক আছে, তারপরে ট্রাইজেমিনাল নিউরোজিয়া, মানে অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে, তো মাথা যদি ব্যথা করে আমরা বলি হেডেক, গায়ে যদি ব্যথা করে কি বলি বডি এক, মাসেলে যদি বলি ব্যথা হয় আমরা বলি মাইলজিয়া। তো এরকম যদি হার্টের কারণে যদি আমাদের বুক ব্যথাটা করে, ঠিক আছে, হার্টের যে ব্যথা সেটাকে আমরা বলি অ্যানজাইনা। ঠিক আছে, জাস্ট আপনার বুক ব্যথা করতেছে সেটা হার্টের কারণে, আমি একটু চা খাই, হ্যাঁ, আচ্ছা, সেটাকে আমরা বলি অ্যানজাইনা। আপনারা 45, 46, 47, 48, আচ্ছা আপনার তো টাইমই শেষ হয়ে গেছে। আচ্ছা আমি তাহলে দেখেন হার্ট ফেইলরটা আমি জাস্ট বলি, হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট যে বলতেছে, ঠিক আছে, কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক, এটা কেন হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কারণে হতে পারে। আর একটা হতে পারে কি, আপনার আল্লাহর তরফ থেকে স্বাভাবিক নিয়মেই আপনার হার্টটা বন্ধ হয়ে গেল। যখন স্বাভাবিক মানুষ মারা যায় তখন কি হয়, সেটা তো আসলে কিছু থাকে না, তখনও কোনো না কোনোভাবে হার্টটা বন্ধ পায়, ঠিক না। তো এটা তো কি অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা একটা হতে পারে। আর একটা কি, এমআইয়ের কারণে হতে পারে। আর একটা কি বললাম, যে এই যে হার্ট অ্যাটাক বা হার্ট ফেল যেটা বলি, সেটাকে কি বলে, যখন আমার হার্টটা ঠিকমতো কাজ করতে পারবে না বা পাম্প করতে পারবে না, আমার স্বাভাবিক নিয়মে যতটুকু কাজ করার কথা ছিল, হার্ট আমার স্বাভাবিক নিয়মে বিট করে 72 বা 75 বার, আমার হার্টটা এখন 40 বার কাজ করতেছে, তার মানে কি, হার্ট এখন ফেল করছে। আমার শরীরে যতটুকু রক্ত সাপ্লাই দরকার হার্ট যদি দিতে না পারে, তাহলে কি, সেটাকে আমরা কি বলি, হার্ট ফেল বলি। আমরা নিজেরাই বলি না আমি ফেলার, আমি এই কাজটা করতে পারি না, ঠিক আছে। হয়তো বা কেউ জিপিএ 5 পেয়ে সে মনে করে আমি ফেলার, কারণ কি আমি গোল্ডেন A+ পাইনি। আবার কেউ 4.5
পেয়েও কে বলে আমি ফেলার, কারণ আমি জিপিএ 5 পাইনি। তার মানে কি অ্যাকচুয়ালি কেউই কিন্তু ফেল করে নাই, কিন্তু তার অবস্থান থেকে সে যার অবস্থান থেকে ফেল করছে। তো এখন দেখেন আমাদের শরীরের এমন কোনো কিছু কিছু অসুখ আছে যেখানে আমাদের শরীরের রক্ত সাপ্লাই অনেক বেড়ে যায়। তো আমার শরীরের দরকার এখন বেশি, কিন্তু হার্ট আমাকে দিতে পারতেছে না। হার্ট স্বাভাবিক কাজ করতেছে, কিন্তু আমার শরীরে যতটুকু দরকার সে ডিমান্ড ফুলফিল করতে পারতেছে না। তার মানে কি হার্ট ফেল, সে হার্ট ফেলিওর বলে। আবার হার্ট নিজেই যদি কম কাজ করে, নিজেই যদি কম রক্ত সাপ্লাই দেয়, যা কাজ করা দরকার সেটা করতে পারতেছে না। এক কথায় আমার বডির যে প্রয়োজন সে ফিল আপ করতে পারতেছে না। বডির সমস্যার কারণেও যদি হয় সেটাও হার্টের দোষ, হার্টের নিজের সমস্যার কারণে যদি হয় সেটাও হার্টের দোষ। আমার এখন বেশি দরকার, তুমি দিতে পারতেছ না, তার মানে তুমি ফেল। তুমি নিজে কাজ করতে পারতেছ না, তার মানেও তুমি ফেল। তার মানে হার্ট ফেলিওর মানে আমরা এটা বুঝলাম কি, তাহলে দেখেন এটা হার্টের ওপর কত দোষ চাপানো, ঠিক না? যে আমার শরীরের দরকার, ও স্বাভাবিক কাজ করতেছে, তাও আমরা বেচারাকে কি বলছি, তুমি ফেল, আমাকে বেশি বেশি দিতে পারতেছে। আমাদের স্বাভাবিক জায়গাতেও তাই হয়। ফ্যামিলিতে কি করবেন, আপনি সব কাজই করতেছেন, স্বাভাবিক নিয়মে করতেছেন, বেশি কিছু লাগবে পারতেছেন না, তখনই ব্লেম আসবে, ঠিক না? তো সবখানেই ঝামেলা আছে। তো এই হার্ট ফেলিওর বলতে আমরা এটাই বুঝি, ঠিক আছে? এখন হার্ট যে ফেল করতেছে, এই ফেল করতে করতে দেখা গেছে অনেক বেশি সে নিজে কম কাজ করতেছে, এবং নিজে কম কাজ করতে করতে একসময় সে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তখন সেটাকে আমরা বলবো কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক, ঠিক আছে? নর্মালি আমরা কি করি, এমআইকেও বলি হার্ট অ্যাটাক হচ্ছে, ঠিক আছে? কারণ আমরা স্বাভাবিক মানুষেরা জানি না যে আসলে হার্ট অ্যাটাক কি, হার্ট ফেলিওর কি, আর এমআই কি, ঠিক আছে? তাহলে দেখেন এটা কি কি কারণে হতে পারে। এই যে দেখেন এখানে কি বলছে, করোনারি হার্ট ডিজিজ। তাহলে করোনারি হার্ট ডিজিজ বলতে কি, এই যে এমআই হলো, ঠিক না? এমআই হওয়ার কারণে কি হলো, হার্টটা আমার ঠিকমতো কাজ করতে পারতেছে না, তার মানে কি হার্ট ফেলিওর বা কার্ডিয়াক অ্যারেস্ট, দুইটাই কিন্তু হতে পারে, ঠিক আছে? তারপর আবার কি হতে পারে, আমার হার্ট যে পাম্প করতেছে, সে যে চলা মানে তার নিজস্ব যে একটা পাম্প করে, সিস্টোল ডায়াস্টোল যে করে, এটা তো আমাদের যে হার্টের পাম্পটা হয় এটা নিয়ন্ত্রণ করে কে, এটা নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। হার্ট কয়বার কাজ করতেছে না করতেছে, আমি কয়বার শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, আমি কয়বার কথা বলতেছি, কয়বার প্রস্রাব পায়খানা করছি, সব আমাদের নিয়ন্ত্রণ করে কে, ব্রেন করে, ঠিক আছে? তো এখন ব্রেন কিভাবে করে, সে কি করে, নার্ভ সাপ্লাই দেয়, ঠিক না? হার্টেও এরকম নার্ভ সাপ্লাই আছে। তো এই নার্ভ সাপ্লাই যদি কোনো সমস্যা হয় তখন হার্টটা কি করবে, অ্যাবনর্মালভাবে কাজ করবে, সেটাকে আমরা বলি কন্ডাকটিভ সিস্টেম। হার্টের যে নার্ভ সাপ্লাইয়ের জন্য হার্টটা যে কাজ করতেছে, এই সিস্টেমটাকে আমরা বলি কন্ডাকটিভ সিস্টেম, ঠিক আছে? তাহলে এটার সমস্যা হলেও কি হবে, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেল হতে পারে, ঠিক আছে? কিন্তু এমআই কিন্তু হবে না, নার্ভ সাপ্লাইয়ের ঝামেলার কখনো এমআই হবে না। এমআই হয় কিসের, ব্লাড সাপ্লাইয়ের ঝামেলার জন্য, ঠিক আছে? বুঝতে পারছেন কথাটা? কঠিন লাগতেছে, অনেক কঠিন, ঠিক না? ইনফার্কশন, FARCTION, ইনফার্কশন, ইনফেকশন, ফার্কশন, FARC, ইনফার্কশন, TION, ঠিক আছে? তাহলে দেখেন আমরা, আর হার্ট ফেল যেটা বলতেছে, সে হার্ট যদি ফেল করে আস্তে আস্তে কি সে বন্ধ হয়ে যেতে পারে, সেই কারণেও হতে পারে। তো এখন দেখেন এই যে আমাদের তো ক্লাস শেষ, একটা বিষয়, আচ্ছা নেক্সট ক্লাস যদি আমি পাই তাহলে সিপিআর নিয়ে বলবো, ঠিক আছে? তাহলে আমরা থার্ড, জি 1 ঘন্টা চলে গেছে, আমি নিজে খেয়াল করি। আচ্ছা ঠিক আছে, তাই না? আচ্ছা দেখি একটু পেনটা। তো ঠিক আছে, কারো কোনো এই যতটুকু পড়ালাম এর মধ্যে কোনো কনফিউশন বা জিজ্ঞাসা থাকলে বলো। আজকে কয় তারিখ? আজকে 25 তারিখ। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো করবেন। আর নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই পড়ে আসবেন যেহেতু পড়ানো হয়েছে, হ্যাঁ? কারণ না পড়ে আসলে পরের ক্লাসে অ্যাকচুয়ালি একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস রিলেটেড, আপনি যদি প্রথমটা না পড়ে আসেন পরের ক্লাসগুলো আপনি ইন্টারেস্ট পাবেন না, কঠিন লাগবে, ঠিক
ঠিক আছে, এই জন্য পড়ালেখা করে আসবেন। কোনো জিজ্ঞাসা বা কনফিউশন থাকলে বলেন। অনলাইনে কোনো কনফিউশন আছে? আচ্ছা দাঁড়ান, আমি কথা শুনতেছিলাম। জি বলেন। অ্যাকচুয়ালি এটা আমি কনফার্ম করে বলতে পারবো না, ঠিক আছে, এখনো 1 সপ্তাহ দেরি, কারণ আমারও ক্লাস থাকে, ডিউটি থাকে, এই থাকে, তো যখন টাইম পাই তখন আসি আর কি। মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে, আমার অনেক চাপে ছিলাম ডিউটি নিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন। আমি হ্যাঁ বলি, বলেন। আচ্ছা ঠিক আছে, আসলে তো দিবেই। ঠিক আছে। আচ্ছা, অফলাইনে আপনাদের কোনো জিজ্ঞাসা, কোনো কিছু? আচ্ছা, যতটুকু পড়াইছি বুঝছেন তো, কোনো কনফিউশন নাই তো? আচ্ছা, তাহলেই হবে। চাটা খেয়ে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজে দেবে। প্রথমে পড়তে গেলে একটু কঠিন লাগবে, আস্তে আস্তে ইজি হবে। সবাই ভালো থাকবেন। ওই জায়গায় ওখানে একটা মেয়ে গেছে, ওখানে পড়ে গেছে, সাথে সাথে একটা ম্যাডাম হাসপাতালে লাগছে, স্যালাইন করছে, কিন্তু বাইরে থেকে কিন্তু মাথা পানি পড়ে গেলে স্যালাইন খাই কোম্পানিতে লবণ গুলিয়ে পানি দেখা যায়, স্যালাইনের সাথে সাথে পাওয়া যায়, অবস্থা কাইতে যায়, দোকানে যাইতে লবণ গুলে খাওয়া দেবে। তারপরে চলে একবার একটা শেষ করে যাওয়ার তো ধরবো না, আগের ক্লাস তো এরকম করে আগের ক্লাসে তো এক ক্লাস করছে মেডিসিন, এক ক্লাসে পড়াইছে অ্যানাটমি, আর এক ক্লাসে পড়াইছে 3 ক্লাসে চিন্তা করে, তারপরে এক সপ্তাহ
সাথে এক সাথে ঢুকলে হয়ে যায়। ওই যে মেয়েটা এলো এ 30-এর এটা দিছে এটা তুমি কাজ করো না নার্সিং এর ওটা নামটা কোনো আইডি কার্ড পেয়েছি আইডি নাম্বার 1510 টাকা শুধু একদম নামটা না করে আইডি দিয়ে আর আইডি দিয়ে আমার মাথা থেকে হঠাৎ করে খাইবেন না মাথা ঘুরবে না কে এরকম সব সময় না কাটাকে না টক্কর মারবো আরে না খাইবে এত মানুষ এত খাই আসসালামু আলাইকুম দুইজনে আপনারা ফার্মাকোলজি 2 কোনটা জানেন আপনি? ফার্মাকোলজি 2 সাবজেক্ট কোনটা? আমার কাছে ফার্মাকোলজি একটা শীটে আছে, 2 শীট নেই। আছে হ্যাঁ দিচ্ছি আচ্ছা আমি আর এই শীটের মধ্যে তো দুটা কথা উপরে ওনাদের পড়াতে গেছিলাম তো ওনাদের ফার্মাকোলজি 2 আমার সিলেবাসে লেখা ছিল আজকে রুটিনে। তো ওনারা বললো যে স্যার আমাদের ফার্মাকোলজি পড়া হয়ে গেছে, আমাদের নার্ভাস সিস্টেম পড়া। নার্ভাস সিস্টেম পড়ে নার্ভাস সিস্টেম ওটা লিখে দিয়ে আসছেন খাতায়। তো এখন কোনটা লাগে এখন আছে কার্ডিওভাস্কুলার। এটা নিয়ে যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? কার্ডিওভাস্কুলার সিস্টেম না? আপনার কাছে শীট আছে ভাই? শীট আছে? কি শীট দেখি তো আপলোড করতেন? স্যার এই শীটটার নাম আছে এইটা না, এইটার ভিতরে এগুলো না দেখেন তো কোনটা থেকে স্যার এই যে 44 পর্যন্ত পড়বে 44 পর্যন্ত পড়ানো হয়েছে, আজকে 45 থেকে হবে। হ্যাঁ, ডিফাইন সিপিআর। সিপিআর কি? when CPR is applied, আমরা তখন CPR অ্যাপ্লাই করব। 44 থেকে কেটে গেল। আচ্ছা দেখেন, হ্যাঁ, হার্ট অ্যাটাক এগুলো তো আমরা পড়ছি তাই না? 43 পর্যন্ত পড়ানো হয়েছে। 40 থেকে শুরু হবে, 45 থেকে শুরু হবে। হ্যাঁ, দেখেন ডিফাইন সিপিআর when CPR is applied। হ্যাঁ, সিপিআর কি আর সিপিআর আমরা কখন করব? কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। রিসাসিটেশন মানে কি জানেন? কার্ডিওভাস্কুলার রিসাসিটেশন। রিসাসিটেশন মানে কি? পুনরায় উজ্জীবিত করা মানে কি বলেন? পুনরায় উজ্জীবিত করা। কিছুদিন আগে একটা ক্রিকেটার খেলা দেখেন আপনারা? খেলা দেখে কিছুদিন আগে একটা ক্রিকেটার মাঠের ভিতরে অসুস্থ হয়ে পড়ে গেছিল, সেন্সলেস হয়ে গেছিল, দেখছিলেন? তাকে কি করছিল? মুখের মধ্যে চাপ দিছিল না? ওইটাই সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। ওইটাকে বলা হয় সিপিআর। হ্যাঁ, যে হঠাৎ করে যদি কোনো মানুষ অচেতন হয়ে পড়ে যায়, সেটা হতে পারে রাস্তায়, হতে পারে খেলার মধ্যে, যেখানেই হোক, কাজকে আমাদের সিপিআর করা। ফার্স্টে সিপিআর করতে হবে। সিপিআর কি? বুকের উপর প্রতি সেকেন্ডে 2 বার করে পুশ করতে হবে। এতে যদি বুকের হাড় ভেঙেও যায়, যাক, একটা হাড় ভাঙলে মানুষ মারা যায়?
বুকের হাড় আমাদের আছে কয়টা? 12টা 12টা 24টা। যদি এখানকার 5টা হাড় ভেঙেও যায়, মারা যাবো আমরা? যাব না। কিন্তু আপনার হাড়টা যদি অচল হয়ে যায়, যদি না চলে, তাহলে আমরা মারা যাব। তাহলে এখানে আমাদের মুখ্য বিষয় হচ্ছে কি, মানুষটাকে জীবিত করা, পুনরায় আবার আপনার হাড়টাকে সচল করা। এখানে আপনার যত জোর আছে শরীরে, বুকের উপর, এটার সিস্টেম হলো এরকম, একটা হাতের উপর আরেকটা হাত দিয়ে, হ্যাঁ, যে হাতে আপনার শক্তি বেশি পান, ডান হাত হতে পারে, বাম হাত হতে পারে, বা এরকম, যেরকমই হোক এরকম দিয়ে আমরা চাপ দেবো, হ্যাঁ, প্রতি সেকেন্ডে 2 বার করে, মানে যত দ্রুত আপনি পারেন পুশ করতে হবে, ছাড়তে হবে, পুশ করতে হবে, ছাড়তে হবে। তাহলে কি হবে, হার্ট যদি থেমে যায় তাহলে ওইটা আস্তে আস্তে কি আমাদের চাপের কারণে ব্লাড সার্কুলেশন হবে, হ্যাঁ, আবার আসবে, আবার হবে, এরকম আস্তে আস্তে চালু হয়ে যাবে। এটা হয়, হ্যাঁ, এরকম সময়। এটাকে বলা হচ্ছে কি সিপিআর। এর বাংলা হচ্ছে হৃদ ফুসফুসে উজ্জীবন, মানে আবার পুনরায় উজ্জীবিত করা, হ্যাঁ। কার্ডিয়াক অ্যারেস্টের সময় সিপিআর করা হয়। কার্ডিয়াক অ্যারেস্ট হয় না আমাদের, কার্ডিয়াক অ্যারেস্ট হয়। হার্ট অনেক সময় কি হইতে পারে, ক্লোটের কারণে বন্ধ হয়ে যেতে পারে, আটকে যেতে পারে। ধরেন আমাদের হার্ট থেকে কি এরকম আর্টারি বের হচ্ছে না, নালীগুলো অনেক সময় দেখা যায় যে আমাদের চর্বি জমতে জমতে, প্লেট জমতে জমতে এরকম হয়, হ্যাঁ, এরকম হবে। এটা একটা সময় এরকম হইতে পারে। আবার ধরেন আমাদের চর্বির ভিতর দেখি, চর্বি আপনাদের ব্লাড নালীর ভিতরে চর্বি চলাচল করতেছে না সব সময়, ফ্যাট তো আছে, দেখা যায় যে আমরা খাই, এরকম একটা দলা বা পিণ্ড চলাচল করতেছে, কোনো কারণে দেখা গেল এটা এক জায়গায় আটকা গেছে, ছুটতে পারতেছে না, তখন আপনার ব্লাড সার্কুলেশন কি ব্যাহত হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাইতে পারে, হ্যাঁ, আপনি অচেতন হয়ে যাইতে পারেন। যদি ব্রেনে ব্লাড সাপ্লাই না পায়, আপনি ইনস্ট্যান্ট অচেতন হবেন। যখন আমরা পুশ করব, ছেড়ে দিব, তখন একটা ফোর্স যাবে না, ফোর্সের কারণে এটা কিন্তু ছুটে যেতে পারে, ছুটে যে আপনার আবার আগের মতন কার্ডিয়াক, মানে আপনার কি বলে, কার্ডিয়াক সিস্টেমটা আগের মতন চালু হয়ে যাবে, হ্যাঁ, তাহলে দেখা যাবে আমাদের পেশেন্ট বেঁচে যাবে। তো এটাকে বলা হচ্ছে সিপিআর বা কার্ডিয়াক পালমোনারি রিসাসিটেশন, হ্যাঁ। তারপরে দেখেন 46 নম্বর কি ভ্যাসো কনস্ট্রিকশন, আর 47 নম্বর আছে ভ্যাসো ডাইলেটেশন বা ডাইলেশন, যেটা বলি আমরা, হ্যাঁ। কনস্ট্রিকশন মানে কি আর ডাইলেশন মানে কি বলেন আপনারা বলেন। কনস্ট্রিকশন মানে বাংলা জানেন? কনস্ট্রিকশন মানে সংকুচিত হয়ে যাওয়া, কি হওয়া, সংকুচিত হওয়া। আর ভ্যাসোডাইলেশন মানে ডাইলেশন মানে প্রসারিত হওয়া, হ্যাঁ। এখন আমরা ভেসেল বলতে কি কি বুঝি বলেন তো? ভেসেল বলতে আর্টারি, ভেইন, ক্যাপিলারি, এগুলোকে ভেসেল বলে, তাই না? দেখেন আমাদের এটা হচ্ছে লুমেন, আর্টারি, ভেইন, যেটাই বলেন বা ভেসেল বলেন, লুমেন মানে মাঝখানে ফাঁকা জায়গাটা। একটা নল যদি আপনি হাতে নেন, মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে না, ফাঁকা জায়গা থাকে। এখন আপনি যদি প্লাস্টিকের পাইপ নেন বা যেটাই নেন, একটা ফাঁকা জায়গা থাকবে, ফাঁকা জায়গা ওর একটা পুরুত্ব আছে না, ফাঁকা জায়গার দুই পাশে যে বাউন্ডারির একটা পুরুত্ব আছে, এইটা হলো আপনার বাউন্ডারির পুরুত্ব, হ্যাঁ। তাহলে আমাদের ভেসেল, এটা আর্টারি বলতে পারি, ভেইন বলতে পারি, যেটাই বলি, এটা হলো কনস্ট্রিকশন হওয়া, চেপে গেছে না মাঝখানের জায়গাটা, চেপে গেছে, হ্যাঁ। কনস্ট্রিকশন, এটা ভ্যাসোডাইলেশন।